যেখানে আমরা সকালবেলা লম্বা লাইন দিয়ে টিকিটটা অ্যাচিভ করেছিলাম প্রায় বলতে গেলে। 10,000 ফুট উঁচুতে এই গ্লাস ব্রিজটা। ব্রিজটা পেরিয়ে ওপারে গিয়ে আমরা ফেরার জন্য টোটো পেয়ে যাব। टोकन नंबर 72। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 7ই জুন 2025 আর আমরা আছি রাজগীরে। গতকাল মানে 6 তারিখ আমরা চলে এসেছিলাম রাজগীরে এবং কিভাবে এসেছিলাম সেটার সমস্ত ডিটেলস আমরা শেয়ার করেছি। যদি ভিডিওটা দেখে না থাকেন চট করে বলে দিই, আমরা ধরে নিয়েছিলাম কলকাতা থেকে কলকাতা পাটনা গরিব রথ এক্সপ্রেস, যেটা মঙ্গল বৃহস্পতি শনি ছাড়ে কলকাতা থেকে, আর তারপরে বখতিয়ারপুরে চলে এসে বখতিয়ারপুর থেকে ধরে নিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস, যেটা আমাদেরকে নামিয়ে দিয়েছিল রাজগীর স্টেশনে। রাজগীর স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে আমাদের হোটেল ডায়মন্ড বিহার, যেটা রয়েছে রাজগীর বাস স্ট্যান্ডের একেবারে পাশে। রাজগীর বাস স্ট্যান্ডের আশেপাশে আরও বেশ কয়েকটা ভালো থাকার জায়গার অপশান আমরা আপনাদেরকে দিয়ে দেব এই ভিডিওর শেষে, সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন আমরা যাচ্ছি রাজগীরের বিখ্যাত গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক যেটা রয়েছে সেখানে, এবং জঙ্গল সাফারি বা জু সাফারি করতে। তার সাথে থাকবে আরও বেশ কয়েকটি বড় বড় স্পট। আমাদের শান্তি স্তূপেও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যদি সময় সংকুলান হয় তাহলে নিশ্চয়ই যাব। তবে আমাদের এই গ্লাস ব্রিজ আর নেচার সাফারির টিকিট কাটাটা একটা অভিজ্ঞতা হয়েছে। এই টিকিটটা আমরা ভেবেছিলাম অনলাইনেই কাটবো। সাধারণত 3 দিন আগে থেকে টিকিট কাটা যায়, আগের দিন অবধি টিকিট পাওয়া যায় অনলাইনে, কিন্তু যেহেতু উইকেন্ড চলছে আর এখন ঈদের ছুটি আছে, সে কারণে অনলাইনে আমাদের সব টিকিটগুলো বিক্রি হয়ে গিয়েছিল। এখানে আসার আগেই আর কি, আগামীকাল পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, তাই আমাদেরকে অফলাইনে টিকিট কাটতে হয়েছে। আর কিভাবে সেই অফলাইনের টিকিট কালেক্ট করেছি আমরা, রীতিমতো একটা ছোটোখাটো যুদ্ধ করে, সেইটা চলুন একবার দেখে নিই, আর তারপরে আবার আমাদের আজকের যাত্রাকে আমরা কন্টিনিউ করব। গ্লাস ব্রিজটি দেখতে গেলে আপনাদেরকে নেচার সাফারির প্যাকেজের টিকিটটি কাটতে হবে, যার মূল্য মাথাপিছু 300 টাকা করে। আর জু সাফারি করতে গেলে আরও একটি টিকিট কাটতে হবে, যার মূল্য 250 টাকা করে মাথাপিছু পড়বে। এই দুটি সাফারির জন্যই প্রত্যেক দিন অফলাইনে 250টি করে টিকিট অ্যালটেড থাকে এবং একজন ব্যক্তি সর্বাধিক 4টি টিকিট কাটতে পারবেন। 5টা থেকে লাইনে দাঁড়িয়ে 8:45টার সময় টিকিট পেয়েছি। গ্লাস ব্রিজেরও পেয়েছি, জু সাফারির টিকিট নিয়ে এখানে কাউন্টারে জমা দিয়ে এখন হোটেলে যাচ্ছি রেডি হয়ে, ঝটপট চলে আসবো, কারণ 8টা বাজে অলরেডি। 10:30টার মধ্যে এখানে চলে আসতে হবে। দেখলেন তো কেন বললাম যে রীতিমতো যুদ্ধ করে আমাদের টিকিটটা আদায় করতে হয়েছে। এবং আমি বলছি যে ভোর 4টে বা 4:30-এর মধ্যে যদি গিয়ে আপনারা দাঁড়াতে পারেন তবেই টিকিট পাবেন। এবং প্রথম ওই 250টা টিকিট কজন পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ লাক। তবে 4টের সময় 4:30-এর মধ্যে গিয়ে দাঁড়ালে পেয়ে যাবেন আশা করা যায়। আর যদি আপনাদের সাথে মহিলা থাকে তাহলে অবশ্যই মহিলাদেরকে লাইনে দাঁড় করাবেন, কারণ আমি একমাত্র টিকিটটা লাইনে দাঁড়িয়েছিলাম বলে পেয়েছি। আমাদের আরও আগে গিয়ে টিকিটে দাঁড়িয়েও কিন্তু সেই লাইনে পাইনি, কারণ ছেলেদের লাইন অনেক বড় হয়, মেয়েদের লাইনটা ছোট থাকে। যাই হোক, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি। এই হলো আমাদের হোটেল ডায়মন্ড বিহার। খুব ভালো হোটেল, এখনও পর্যন্ত আমাদের অভিজ্ঞতা খুব ভালো। এবং সবথেকে বড় যেটা সুবিধা, এর লোকেশন একদম রাজগীরের যে মেইন বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের একদম পিছনেই হোটেলটা রয়েছে। এই বাস স্ট্যান্ডটা থেকে কিন্তু বিভিন্ন জায়গার এসি এবং নন এসি বাস ছাড়ে। এখান থেকে গয়া মাত্র 60 কিলোমিটার, পাটনা 100 কিলোমিটার এবং বখতিয়ারপুর 50 কিলোমিটার। এই বাস স্ট্যান্ড থেকে বাসে করে চাইলে আপনারা কিন্তু গয়াও ঘুরে আসতে পারেন। আমরা হাতে সময় নিয়ে এসেছি শুধু এবারে রাজগীরটাই ঘুরবো বলে। আর এখানে সাইট সিংয়ের জন্য টোটো, অটো এবং এই টাঙ্গা ঘোড়া, এই 3 রকম গাড়িরই অপশন রয়েছে। মোটামুটি যে 30 টাকা দিয়ে আমরা এই সাফারির যে গেট আমাদের, সেখানে চলে যাব এখন। আর এই হলো মেন রোড।
আমরা টোটোতে উঠে পড়েছি আর দারুণ সুন্দর এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের টিকিট কাউন্টারের দিকে। সকালবেলাও এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, তখনও বেশ ভালো লাগছিল। এখন রোদ উঠেছে, আজকে সানি ওয়েদার, আর কৃষ্ণচূড়া গাছে ভরা রাস্তার দুদিক। সামনে একটা অমলতাসের গাছও দেখতে পাচ্ছি। বাহ, আমি দেখছি এইখানে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজায়ন দুদিক থেকেই বেশ ভালো। আমাদের বাস স্ট্যান্ড থেকে ওই 4 কিলোমিটার মতন রাস্তা, 30 টাকা করে শেয়ারে ভাড়া পড়ছে। সকালে প্রাথমিক লাইনটা এই জায়গাতেই পড়ে, আমরা যেখানে টোটো থেকে নামলাম। তারপরে অফিসাররা এসে বা পুলিশেরা এসে এই ভিতরের গেট দিয়ে ঢুকিয়ে নেন, নিয়ে ভেতরের কাউন্টারের সামনে থেকে লাইন দেয়া করান। এই পার্কের টাইমিং প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তবে প্রতি সোমবার এই পার্ক বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। এই যে আমার পিছনে হলো সেই টিকিট কাউন্টার, যেখানে আমরা সকালবেলা লম্বা লাইন দিয়ে টিকিটটা অ্যাচিভ করেছিলাম প্রায় বলতে গেলে। আর ঠিক তার পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, ওইখান থেকে আমাদের বাসটা এখন ছাড়বে। আমাদের 11টা স্লট আছে, 11:15 বাজে, 30 মিনিট আগে থেকে চলে আসতে বলে। তো আমরা এখন এইখান থেকে একদম ভেতরে চলে যাব, বাস যেখান থেকে ছাড়বে সেই দিকে। এন্ট্রি গেট দিয়ে ঢোকার পরে এরকম সুন্দর একটা গার্ডেন এরিয়া রয়েছে, খুবই সুন্দর, ওয়েল মেনটেন। আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, ওই 100-150 মিটার মতন গিয়ে একটা বিল্ডিং রয়েছে, ওইখানের ওপার থেকে বাসটা ছাড়বে। ভেতরটা দেখছেন, যেটা বলছিলাম, ভেতরটা ভীষণ সুন্দর, প্রচুর ফুলের গাছ রয়েছে, একদম গার্ডেন এরিয়া রয়েছে। আর এই দিকে হচ্ছে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা পুরোটাই পাথর দিয়ে বাঁধানো, মাঝখানে অনেক পশুর মডেল করে দেওয়া রয়েছে। ভীষণ ফটোজেনিক জায়গাটা, কিন্তু এখন প্রচণ্ড গরম আর রোদ। সাজানো এই পথ ধরে কিছুটা হেঁটে এসে আমরা পৌঁছলাম এই টার্মিনাসে, যেখানের অপর প্রান্ত থেকে প্রত্যেকটি পয়েন্টের বাসগুলি ছাড়ে, আর এখানে টিকিট দেখিয়ে তবেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। অনেকটা রাস্তা হেঁটে কিন্তু আমাদের আসতে হলো। ওই যে বিল্ডিংটা দেখাচ্ছিলাম, ওই বিল্ডিংয়ের মধ্যে থেকে অনেক দিকে রাস্তা চলে গেছে, ওর ভেতরেও অনেক কিছু রয়েছে। সেখান থেকে পুরোটা ক্রস করে এসে এই যে এলাকাটা রয়েছে, এখান থেকে সাফারির গাড়িগুলো ছাড়ছে। এখানে টিকিট দেখিয়ে এই যে লাইন, এই লাইনে আমাদেরকে এখন দাঁড়াতে হয়েছে। আমি অ্যাকচুয়ালি 11টার স্লট বুক করেছি, এখন কিন্তু ঠিক 11টাই বাজে, কিন্তু তাও দেখছি সামনে অনেক বড় এই লাইনটা রয়েছে। 11:20 বাজে আমরা আমাদের গাড়িতে উঠে গেলাম এবং এখান থেকে 8 কিলোমিটার রাস্তা যেতে হবে। 24 সিটার এরকম ট্রাভেলার কার রয়েছে, এসি, ভীষণই কমফোর্টেবল। পরপর গাড়িগুলো আসছে, যে লাইনটা আমরা দিয়েছিলাম 24 জনকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তো এই 8 কিলোমিটার রাস্তা আমরা পুরো জঙ্গলের মধ্যে থেকে এখন যাব, গিয়ে তারপরে ওখান থেকে আমরা গ্লাস ব্রিজটা দেখব, তার সাথে সাসপেনশন ব্রিজও আছে, সেটাও দেখব। গৌতম বুদ্ধের মুখাবয়বের মতো এই প্রবেশদ্বার অতিক্রম করে আমাদেরকে যেতে হবে নেচার সাফারি গ্লাস ব্রিজে। আচ্ছা, আমরা 11:35 এখানে নামলাম, মানে 15 মিনিট মতন আমাদের লাগলো বাসে। বাস থেকে নামার পরে এখানে আরও একটা এন্ট্রি গেট আছে, এখানে টিকিটটা দেখিয়ে এন্ট্রি করে উনি আমাদের নাম্বারটা কেটে দিলেন 11টার স্লটের। আমাদের টিকিটের নাম্বারটা কেটে তারপরে আমাদেরকে এখান থেকে এন্ট্রি করবার পারমিশন দিলেন। এখানে পাশে টয়লেট রয়েছে, চাইলে এখানে ফ্রেশ হয়ে যেতে পারেন। আর এই যে ভেতরে ঢুকলাম, এই জঙ্গলের মধ্যে থেকে 100 মিটার রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে, গিয়ে ওয়েটিং এরিয়া রয়েছে, ওখানে গিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে। কারণ যে গ্লাস ব্রিজটা রয়েছে সেখানে কিন্তু সবাই মিলে একসাথে উঠতে পারবেন না। 100 মিটার এসেই সামনে ডান দিকে রয়েছে বেশ সুন্দর একটা ওয়েটিং এরিয়া, মাথায় শেডও দেওয়া রয়েছে, এখানে বসার ব্যবস্থাও রয়েছে। এখানে প্রচুর মানুষ বসে রয়েছেন, অপেক্ষা করছেন, এখানেই আমরা ওয়েট করব। আচ্ছা, এখানে ওয়েটিং এরিয়াতে আসার পর এখান থেকে একটা টোকেন নিতে হবে, মানে আপনার পার হেড, মানে যতজনের টিকিট আপনি কেটেছেন সেই অনুযায়ী এখানে একটা টোকেন দিয়ে দেবে, সেখানে নাম্বারটা লিখে দেবে। একটা নাম্বার, আমাদের যেমন নাম্বার পড়েছে 79, তো এই 79 যখন টার্ন আসবে তখন ওনারা আমাদেরকে ডাকবেন। এই গ্লাস ব্রিজের ভাড়া পড়বে 300 টাকা করে পার হেড, যেখানে 150 টাকা হচ্ছে ফরেস্ট এন্ট্রি ফ্রি আর 150 টাকা হচ্ছে এমনি মানে ভাড়া আর কি। আর এখানে আসার জন্য আমরা যে 11টার স্লট বুক করেছিলাম, এরকমটা নয় যে একদম কাঁটায় কাঁটায় 11টা না হলে হবে না, অনেক আগে পরে হচ্ছে স্লট, মানে টিকিটটা কাটা থাকলে আগে বা পরে একটু আসুন 10-15 মিনিট, তাহলে সেক্ষেত্রে ওনারা কনসিডার করে ঢুকিয়ে নেবেন।
टोकन नंबर 72, 73, 74। এইখানে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো। এখন পুরো 12টা বাজে, 12টা 2 হয়েছে। এখন আমাদের টোকেন নাম্বার ধরে ডাকলেন, তো এই রাস্তা ধরে হেঁটে খানিকটা তারপরে উঠতে হবে আমাদের গ্লাস ব্রিজের দিকে। ওয়েটিং এরিয়া থেকে টিকিট নাম্বার ধরে ডাকবার পর সামনে রয়েছে এরকম কয়েকটি পাথরের সিঁড়ি। এই সিঁড়ি অতিক্রম করেই আমাদেরকে গ্লাস ব্রিজ অবধি পৌঁছতে হবে। আমরা যে টিকিট কেটেছি, মানে 300 টাকার এই গ্লাস ব্রিজের টিকিট, এটাতে শুধুমাত্র আমরা গ্লাস ব্রিজটা দেখতে পারবো, আর একটা সাসপেনশন ব্রিজ আছে, ওইটা দেখা যাবে। গ্লাস ব্রিজের একেবারে কাছে এসে এখানেও রয়েছে ছোট্ট একটি ওয়েটিং এরিয়া। এখানেও আপনার টিকিট নাম্বার ধরে ডাকা হবে। टोकन नंबर 74 गया भैया, हम दोनों यहीं हैं। हाँ बच्चा এখানে আমাদের টোকেনটা জমা নিল। টোকেন জমা নিয়ে আমাদের লাইনে দাঁড়িয়ে পাশে জুতো খুলে রাখতে হলো, আর পিঠের যে ব্যাগটা আমাদের ছিল সেটা কাউন্টারে জমা রাখতে হলো। এবারে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, 2-3 মিনিট ওয়েট করার পরে এইখান থেকে আমরা এন্ট্রি করব। গ্লাস ব্রিজে ওঠার ঠিক আগে এখানে আরও একবার আপনাকে এন্ট্রি করতে হবে, এবং আপনার জন্য নির্দিষ্ট সময় মাত্র 10 মিনিট। মানে এত কাণ্ড করে এসে গ্লাস ব্রিজে কিন্তু আপনি মাত্র 10 মিনিট সময়ই কাটাতে পারবেন। এখানে এন্ট্রি করে এই সরু করিডোরটা দিয়ে হেঁটে এসে রাখা থাকবে কয়েকটি জুতো। এই জুতোগুলি পরেই আপনি গ্লাস ব্রিজের ওপর উঠতে পারবেন। অ্যাট লাস্ট আমরা গ্লাস ব্রিজে উঠছি, আর একদম কাঁচের সিঁড়ি রয়েছে। সেই কয়েকটা সিঁড়ি ভেঙে উঠে তারপরে গ্লাস ব্রিজ অবধি যাওয়া যাবে, এবং তার আগে ওইখানে জুতো আর মানে ক্রক্স টাইপের জুতো আর জুতো কভার রয়েছে, সেটা পায়ে পরে নিলাম। ওয়াও, দারুণ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 250 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্লাস ব্রিজটা রাজগীরের একটা প্রাইড। দুর্দান্ত, দুর্দান্ত। ওরে বাবা, আলাদাই একটা ফিলিং। আচ্ছা, এইখানে কিন্তু প্রত্যেক দিন 1000 মানুষ আসেন, এবং নির্দিষ্ট পরিমাণ মানুষকেই প্রত্যেক দিন এই গ্লাস ব্রিজের উপর আসার সুযোগ দেওয়া হয়, এবং অ্যাট এ টাইম 10-15 জনের বেশি উঠতে দেওয়া হয় না। খুব বেশি হলে 10-12 জনই রয়েছেন গ্লাস ব্রিজের ওপরে, তার থেকে বেশি এখানে ওঠার পারমিশন নেই। আর ওই যে দূরে ওটা দেখা যাচ্ছে সাসপেনশন ব্রিজ, যেটা বলছিলাম, ওটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। আর এই যে সেই গ্লাস ব্রিজ, ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং ভিউ, আলাদাই অভিজ্ঞতা, আলাদাই ফিলিং। এইখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টেরও কয়েকজন মানুষ রয়েছেন, ওনারা এখানে সারাক্ষণ অবজার্ভ করছেন কেউ কোনো রকম অসুবিধা করছে কিনা বা নিয়ম ভাঙছেন কিনা সেটা কিন্তু দেখছেন। এবং এই যে জায়গাটা, বাপ রে, আমার তো ক্যামেরাটা হচ্ছে, ভয় লাগছে। আরে এরকম, ও মাই গড, আমার তো ভয়ই লাগছে এখানটাতে যেতে। ওরে বাবা রে, কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলতেই হবে, মাস্ট, ম্যান্ডেটরি। আচ্ছা, এবারে আমরা ছবি টবি তুলে নিই। হ্যাঁ, এখানে 10-15 মিনিটের বেশি দাঁড়ানো যাবে না, প্রচুর ভিড়। দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো। এত কম সময়ের মধ্যে ফটো করব, ভিডিও তুলবো, রিলস বানাবো, কী যে করব। যাই হোক, ঝটাপট করে করেছি, কিন্তু দারুণ থ্রিলিং। এবং একদম সামনের যে সেন্টারটা আছে ওখানে গেলে একটু দুলছে, তো তখন বেশ ভয় লাগছে। যাই হোক, আমরা দেখে বেরিয়ে এসেছি। এবার এই দিকের যে রাস্তাটা সোজা চলে গেছে, এটা গেছে সাসপেনশন ব্রিজের দিকে। এখান থেকে 150 মিটার এই জঙ্গল ট্রেলটা দিয়ে গেলে সাসপেনশন ব্রিজে পৌঁছে যাব, এবং এটাতে যাওয়ার জন্য আলাদা করে আর কোনো টিকিট যেহেতু লাগবে না, তাই আমরা এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি ওই ব্রিজটার দিকে। এখানেও জলের জায়গা রয়েছে, এখানে কিন্তু প্রচুর এরকম ড্রিঙ্কিং ওয়াটারের পয়েন্ট রয়েছে এবং টয়লেট রয়েছে। এটা ভীষণ ভালো একটা জিনিস। তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকলেও সবুজে মোড়া এই রাস্তা দিয়ে যেতে কিন্তু মন্দ লাগছিল না। কিছুটা এগিয়ে আসতেই সামনে পড়বে এরকম একটি বোর্ড, যেখানে সাসপেনশন ব্রিজ এবং গ্লাস ব্রিজ ছাড়াও আরও কিছু পেড অ্যাক্টিভিটির কথা উল্লিখিত আছে। ঠিক তার পাশেই রয়েছে পুরানো সাসপেনশন ব্রিজটি, যেটি এখন মেরামতির কাজ চলছে।
আমরা একদম জঙ্গলের মধ্যে থেকে হেঁটে চলে এসেছি এই নতুন যে সাসপেনশন ব্রিজটা হয়েছে তার একেবারে কাছে। পুরনো সাসপেনশন ব্রিজটা আপনারা যেমন দেখলেন ওখানে কাজ চলছে, আর এই যে ব্রিজটা এটাতে যাওয়ার জন্য আমাদের আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগবে না। তবে যদি গ্লাস ব্রিজের টিকিট না থাকে তাহলে এখানের জন্য এন্ট্রি হচ্ছে 10 টাকা করে মাথাপিছু। আমাদের টিকিটটা দেখাতেই হয়ে গেল। আর এইখান থেকে এই ব্রিজটা পেরিয়ে ওপারে গিয়ে আমরা ফেরার জন্য টোটো পেয়ে যাব, আলাদা করে আর হাঁটতে হবে না। এই সাসপেনশন ব্রিজটি পার হওয়া কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। কেউ যদি এর উপর দিয়ে জোরে জোরে হাঁটেন তাহলে এই ব্রিজ কিন্তু ভালোই জোরে দোলে। আমার এই ব্রিজটা হেঁটে পার হবার সময় মারাত্মক ভয় লাগছিল, তাই আর আলাদা করে ভিডিও বানাতে পারিনি। সাসপেনশন ব্রিজ পেরিয়ে সবুজে মোড়া রাঙামাটির পথ ধরে আবার আমরা চলে এলাম সেই পয়েন্টে যেখান থেকে বাস আমাদেরকে পিক আপ করে নিল। এই ট্রাভেলার গাড়িতে চেপেই আবার আমরা ফিরে যাব সেই জায়গায় ঠিক যেখান থেকে এই গাড়ি আমাদেরকে পিক আপ করেছিল, এবং সেখানে যাবার পর আবার আমরা শুরু করব জু সাফারি। ঠিক যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম সেই পয়েন্টেই এসে নামানো হলো। ঘড়িতে এখন সময় 1:25। আমাদের একটা স্লটে জু সাফারি বুক করা আছে, তো এখন আমরা ভেতর থেকে জু সাফারির কাউন্টারের দিকে যাচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র এই নেচার সাফারিটি করেও বেরিয়ে আসতে পারেন, তবে আমার পরামর্শ থাকবে রাজগীরে আসলে এই জু সাফারিটিও অবশ্যই করুন। জু সাফারির কাউন্টারে পৌঁছে এখানকার ওয়েটিং রুম দেখে তো চোখ ধাঁধিয়ে গেল। এই এত মানুষ জু সাফারির জন্য অপেক্ষা করছেন, এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এইরকম একটি সুন্দর বসার ব্যবস্থা করে দেওয়া রয়েছে প্রত্যেকের জন্যে। সামনে বিরাট এলইডি স্ক্রিনে চলছে জু সাফারির নানাবিধ দৃশ্যাবলী। সত্যি বিহার ট্যুরিজমকে মনে মনে ধন্যবাদ না জানিয়ে পারলাম না এত সুন্দরভাবে একটি জু সাফারি আয়োজন করবার জন্য। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমাদের টার্ন আসবার জন্য। এর মধ্যেই পেট পুজোর সামান্য আয়োজন রয়েছে। পেট পুজো সারতে না সারতেই আমাদের ডাক চলে এলো। চলে এসেছে আমাদের গাড়ি, দারুণ সুন্দর, একদম কাঁচ দিয়ে ঘেরা গাড়িটা। এটার জন্য মানে সাফারির জন্য এই গাড়ি দেওয়া হয়েছে। গাড়িটা খুব পছন্দ, উঠে এবার পছন্দ মতো একটা সিট পেলেই হয়। দেখি ভাইয়া थोड़ा साइड दीजिए। বসে পড়েছি এখান থেকে একদম পাশ থেকে দেখবো। দারুণ গাড়ি, দারুণ সুন্দর, এসি গাড়ি, কোনো অসুবিধা হবে না, ধুলো ময়লা লাগবে না, কিন্তু আমরা এখান থেকে বন্য পশুদেরকে দেখতে পাবো। আচ্ছা, গাড়ির এমনি কন্ডিশন মোটামুটি একই, আর ক্যাপাসিটি 24 জনকেই নিতে পারবে। এখন কিন্তু ঘড়িতে সময় 2:25। আমাদেরকে কিন্তু বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হলো, তবে অপেক্ষা করবার জায়গাটিও এত সুন্দর, ওই ওরিয়েন্টেশন রুম, আমাদের কোনো অসুবিধাই হয়নি। ওখানেই আমরা একটু সিঙ্গারা আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছি লাঞ্চের মতো। এইবার আমরা জু সাফারির জন্য বেরোচ্ছি। শুরু হয়েছে রাজগীরে আমাদের জু সাফারি। সাফারি কারের ভেতর থেকে একদম কাঁচ দিয়ে পুরো জানলাটা, এইটা পুরোটাই কাঁচ, এবং এখান থেকে বাইরেটা এইভাবে দেখা যাবে। হারভিভার সাফারি প্রথমেই রয়েছে। हेलो, हम लोग अपने पहले सफारी में हार्विवर सफारी में हमारे पास टोटल 5 सफारी है, जिसमें একদম নন্দনকাননের মতন লাগছে। এই যে সাফারির গেট খুলছে, প্রচুর হরিণ রয়েছে এই বাগানের মধ্যে। মানে এই যে জঙ্গলটা রয়েছে এটাই হচ্ছে হরিণদের জায়গা। প্রচুর স্পটেড ডিয়ার, রাস্তার দুপাশে জঙ্গলের মধ্যে, মাঝখানে দিয়ে মাটির রাস্তা, এরকম লাল মাটির রাস্তা। গাড়ি চলাচলের ফলে ধুলো হবে, কিন্তু আমরা যেহেতু সুন্দর এসি গাড়িতে বসে আছি আমাদের ধুলো লাগবে না, কিন্তু আমরা পরিষ্কার পশুদেরকে দেখতে পাবো। এই ব্যবস্থাটি ভীষণ সুন্দর। ठीक सामने जो पहाड़ी दिख रही है वैभवगिरी नाम है उसका। दूसरी साइड में जो पहाड़ी है वो है स्वर्णगिरी, और राजगीर में ऐसी 5 पहाड़ियां हैं, वैभवगिरी, स्वर्णगिरी, उदयगिरी, रत्नगिरी और बिल्कुल अचलगिरी।
और रत्नगिरी के हिल टॉप पे बना हुआ है वर्ल्ड पीस पैगोडा, विश्व शांति स्तूप, और वहाँ तक जाने के लिए बनाए गए हैं एरियल रोड तो लिफ्ट बनाए गए हैं, केबल कार है, लोग वहाँ जाते हैं और विश्व शांति स्तूप के साथ ही राजगीर के प्रकृति का नज़ारा भी देखते हैं। এই ছোট ছোট দুটো পুচকি পুচকি বাচ্চা সামনে দিয়ে ছুটে গেল, ওই যে যাচ্ছে। सेकेंड सफारी में एंट्री करेंगे बेयर सफारी में, और बेयर हमारे पास है स्लॉथ बेयर, सुस्त भालू या मदारी वाला भालू, जो पहले मदारी वाले लोग रखते थे वही वाला भालू। और स्लॉथ बेयर का आई साइट कम होता है, इसकी दृष्टि कमजोर होती है, 15 to 17 मीटर डिस्टेंस तक ही ये सब देख पाते हैं। और आप लोग अपना नज़र जंगल में और पेड़ों के ऊपर रखिएगा, क्योंकि स्लॉथ बेयर को पेड़ों के ऊपर चढ़ना, घास के मैदान में खेलना, पानी में नहाना और सुस्ती से आराम फरमाना बेहद पसंद है। उस तरफ है, उसका नाम है भोला, यहाँ जो है सुंदरी। এটা সুন্দরী, এটা ভোলা। এখানে কাজল আছে, কাজল হাই কাজল, और नीचे होगा सनी, सनी है ओ काजल और सनी, नाच रही है, नीचे सनी ओ गॉड। लेपर्ड जो होते हैं साई और सेक्रेटिव एनिमल होते हैं, शर्मीला और छिपके रहने वाले एनिमल होते हैं। हमको टाइगर दिख गया है, বেচারা গাছতলায় শুয়ে আছে। এই যে গরমে আর কি করবে। এই যে টাইগার है या टाइग्रेस? मिली देवी, देवी, देवी जी 6.5 ईयर की है, 6.5 साल। সিংহের তেরায় ঢুকেছি, জঙ্গলের রাজা। ये जंगल में रहते तो ग्रुप में रहते, ये सफारी है, हमारे पास जो अपना नियम है उसके अकॉर्डिंग। 4.5 বছর বয়স ওর। ঘড়িতে সময় 3:25, পুরো 1 ঘন্টা এই জু সাফারিটা করে আমরা এখানে নামলাম। আমি বলবো না যে বিশাল জু সাফারি, প্রচুর পশু পাখি দেখা যায়, তা কিন্তু নয়, আপনারাও দেখেছেন। তবে এদের ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা এবং পুরো এই মেনটেন যে ব্যাপারটা, এটা খুব ভালো লেগেছে। সাফারির গাড়িটা খুব সুন্দর ছিল। যদি আপনারা আসেন তাহলে অবশ্যই করে দেখতে পারেন। এই জু সাফারির জন্য আমাদের ফিস পড়েছে 250 টাকা, 150 টাকা ফরেস্ট এন্ট্রি ফি এবং 100 টাকা এই সাফারির জন্য। ময়ূর পাখা মেলে ধরে, রংধনুর 7 রং যেন তার অঙ্গে ঝরে, নৃত্য করে সে প্রকৃতির মাঝে, যেন এক রাজার বেশে আনন্দে বিরাজে। আচ্ছা, আমাদের কিন্তু সাফারি শেষ হয়েছে, কিন্তু আমাদের এর মধ্যে ঘোরা শেষ হয়নি। দারুণ কালারফুল একটা চিলড্রেন্স পার্ক এরিয়ার পাশ থেকে একটা ব্যাটারি চালিত গাড়িতে করে এখন কিন্তু আমরা যাচ্ছি বার্ডস এভিয়ারিতে, এবং এটাও কিন্তু এই আমাদের এই টিকিটেই ইনক্লুডেড, মানে জু সাফারিতে। আমাদের এটা জানা ছিল না। এখানে আসার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টেরই একজন দাদা বললেন যে এই তো গাড়ি আছে, চলে যান, দেখে আসুন। তো সে কারণে আমরা এভিয়ারির দিকে যাচ্ছি এখন। ভীষণ সুন্দর, মানে আমি ইমপ্রেসড এদের মেনটেনেন্স দেখে, এদের এত অর্গানাইজড ব্যাপার স্যাপার দেখে। अच्छा, यही गाड़ी पे एलम, गाड़ी बैग लेकर जाइए साथ। हाँ हाँ, बैग लेकर ही जाएंगे। यहाँ से भी गाड़ी मिल जाएगा ना? हाँ। लौटने के टाइम, ठीक है। এভিয়ারিটাতে এসে দেখে সত্যি আমি মুগ্ধ, এত সুন্দর। এটা নাকি এভিয়ারি, এবং একদম আমার সামনে দেখতে পাচ্ছি এত বড় একটা ম্যাকাও। তার আগে ডান দিকে এরকম একটা জলাশয়, গাছের উপরে বিশাল বড় দুটো ম্যাকাও রয়েছে ব্লু কালারের। হ্যালো, হাই। একে তো সাফারি করে বেরিয়ে ময়ূর যা দেখলাম, ময়ূরের পেখম মেলা, এই প্রথম এত সুন্দর কাছ থেকে মুগ্ধ হয়ে গেলাম। তারপরেই এভিয়ারিতে এসে এইরকম ম্যাকাও দর্শন, ভাবা যায়?
এভিয়ারি তো অনেক দেখেছি, কিন্তু এই এভিয়ারিটি দেখে সত্যি আমি মুগ্ধ। ঠিক যে পয়েন্টে আমরা নেমেছিলাম ওখান থেকেই আবার আমরা এরকম একটি ব্যাটারি চালিত গাড়ি করে ফিরতি পথ ধরলাম। দারুণ সুন্দর এভিয়ারি থেকে ঘুরে এসে যে কালারফুল চিলড্রেন্স পার্কটা দেখে গেছিলাম ওইখানটাতে নামলাম, মানে ওর পাশেই আমাদের নামানোর কথা ছিল, আমরা পার্ক এরিয়াটার সামনে নামলাম। এরকম এত বড় একটা এরিয়া জুড়ে কি কালারফুল একটা চিলড্রেন পার্ক তৈরি করা হয়েছে। এভিয়ারিটা তো শুনলাম মাত্র 2 মাস হয়েছে ওপেন হয়েছে, চিলড্রেন পার্কটা কতদিন হয়েছে আমার জানা নেই। তবে সত্যি কথা বলতে এতটা রৌদ্রেও এত বাচ্চা কাচ্চা এইভাবে খেলাধুলা করছে, এটা দেখেও ভালো লাগছে, খুব সুন্দর। এখানে বিকেলে আসলে দারুণ লাগবে। এখন তো খুব রোদ, কিন্তু তাও বাচ্চাদের তো এইসব দেখলে ওদেরকে ধরে রাখা মুশকিল। এখানকার সব কিছুর মতো এখানে দারুণ সুন্দর একটা মিউজিয়ামও আছে, এবং সেই মিউজিয়াম দর্শনটাও কিন্তু আমাদের টিকিটের মধ্যেই ইনক্লুডেড। তাই যাবার আগে মিউজিয়ামটা দর্শন করে গেলাম, দেখে গেলাম। আপনাদেরকেও একটু একটু দেখিয়ে দিচ্ছি, আপনারাও যদি আসেন তাহলে সব কিছুর সাথে মিউজিয়ামটাও পরিভ্রমণ করতে ভুলবেন না। আশা করি আপনাদেরও আমার মতো খুবই ভালো লাগবে। বাবা 4:30 বাজে, এখন ঘোড়ার গাড়িতে উঠছি। আমরা শান্তিস্তূপে যাব বলে, আর সাথে যদি বাকি কয়েকটা জায়গাও দেখা যায়। আসলে এই নেচার সাফারিটা এত যে সময় লাগবে সেটা কিন্তু আমরা সত্যিই ভাবিনি, ভেবেছিলাম 2-3টের মধ্যে হয়ে যাবে। যাই হোক, তাড়াতাড়ি যাই, যা হবে হবে, কোনো তাড়াহুড়ো নেই। নেচার সাফারির গেট থেকে বিশ্ব শান্তি স্তূপ টিকিট কাউন্টার পর্যন্ত দূরত্ব প্রায় ওই 2.5 কিলোমিটার। রাস্তা তো ভীষণ সুন্দর, আর যেহেতু আমাদের হাতে সময় একেবারেই ছিল না, তাই আমাদের ঘোড়া চালক দাদা খুব চেষ্টা করছিলেন যাতে অন্তত শেষবারের টিকিটটা পেয়েও আমরা শান্তিস্তূপ দর্শন করতে পারি। তাই এখানে নামার পর আমরা দৌড়ে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে। ব্যাড লাক, টিকিট কাউন্টারটা জাস্ট বন্ধ হয়েছে আর আমরা এখানে এসেছি, সেজন্য রোপওয়ের টিকিট পেলাম না আর শান্তিস্তূপে যেতে পারছি না। পিছনে এই যে রোপওয়ের লাইন দেখতে পাচ্ছেন, বিশাল বড় লাইন, যদিও মানে এখান থেকে হয়তো রোপওয়েতে উঠতেই প্রায় 5:30-6টা বেজে যাবে, যা লাইনের অবস্থা আজকে। প্রত্যেক দিন বিকেল 4:30 পর্যন্ত এখানে টিকিট কাউন্টার খোলা থাকে। যদি শুধু এক পিঠে যেতে চান সেক্ষেত্রে টিকিটের ভাড়া পড়বে মাথাপিছু 120 টাকা, যাওয়া আসা দুটোই করলে ভাড়া পড়বে 250 টাকা। রত্নগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বিশ্ব শান্তি স্তূপ একটি বৌদ্ধ এবং জৈন মন্দির, এবং এই যে বিশ্ব শান্তি স্তূপ এটা কিন্তু আমরা দেখেছি কোনারক ভ্রমণ করতে গিয়ে, দার্জিলিং ভ্রমণ করতে গিয়ে এরকম পিস প্যাগোডা আমরা দেখেছি। আবার পরে নিশ্চয়ই আসবো, পরে অন্য কোনো সময় হবে। আর আপনারা টাইমিংটা মাথায় রাখবেন, 600 মিটার রোপওয়ে দিয়ে এই যে বিশ্ব শান্তিস্তূপে যাওয়া, এটা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা, যেটা রাজগীর আসলে মিস করা একেবারেই উচিত নয়। পাশ থেকে হেঁটে যাওয়ারও জায়গা আছে, যদি সেক্ষেত্রে শীতকালে আপনারা আসেন হেঁটে বা ট্রেক করেও আপনারা যেতে পারবেন, সেক্ষেত্রেও আপনাদের বেশ ভালো লাগবে। আর এটা হলেও শান্তিস্তূপে ঢোকার আগে একটা বিল্ডিং টাইপের করে দেওয়া রয়েছে সেই জায়গাটা। তো এখানে আমরা আর বেশিক্ষণ থাকছি না, যেহেতু আসল কাজটাই হলো না। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি, আমরা এখান থেকে আরও 2-3টে স্পট দেখে তারপরে ফিরবো। চলুন। এখন একটা অদ্ভুত সুন্দর জায়গায় রয়েছি। মহাভারতের রথের চাকা চলে যাওয়ার দাগ খুঁজে পাওয়া গেছে রাজগীরের এই জায়গায়, এবং রাজগীরের বিভিন্ন জায়গায় যে 4র্থ এবং 5ম খ্রিস্টপূর্বাব্দের শিলালিপি পাওয়া গেছে সেরকম কিছু নমুনা রয়েছে। এই জায়গাটাকে পুরো পাথরের দেওয়াল দিয়ে বাঁধাই করে দেওয়া রয়েছে। আর এই যে দাগ, এই যে দাগটা, এই যে মাঝখানের এই দাগটা চলে গেছে, মাঝখানে জল জমে আছে দুদিকে দুটো, এখান থেকে মনে করা হয় যে মহাভারতের যুগের কোনো একটি রথের চাকা গিয়েছিল, রথের চাকার দাগ। কিন্তু এখানকার স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন যে এটি হলো মহাভারতে কৃষ্ণ ভগবানের রথের চাকার দাগ, মানে যে রথে অর্জুন যুদ্ধ করছিলেন, যে রথের সারথি ছিলেন স্বয়ং কৃষ্ণ ভগবান, সেই রথের চাকার দাগ হলো এটি। এটি স্থানীয় লোকেরা বিশ্বাস করেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে
বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে যাই হোক না কেন, আপনি কিন্তু অদ্ভুত একটা অনুভূতি মানে অনুভব করতে পারবেন। এরকম চারিদিকে পাহাড় ঘেরা একটা জায়গায় হঠাৎ করে এরকম চাকার দাগ এলোই বা কোথা থেকে, এর যে কি মাহাত্ম্য সেটা কিন্তু সঠিকভাবে কেউই বলতে পারে না। তাই এই বিশ্বাসটাকে মনের মধ্যে রেখেই দারুণ একটা সন্তুষ্টি নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। বিশ্ব শান্তি স্তূপ দেখা হয়নি তো কি হয়েছে, এটা দেখে কিন্তু মন শান্ত হয়ে গেল। এই যে রাস্তা যেটা দিয়ে আমরা এলাম, মানে আমার ওই দিক থেকে আমরা এলাম, ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, মানে টাঙাটা দাঁড়িয়ে আছে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা লম্বা দেওয়াল, এটা হচ্ছে রাজগীরের বিখ্যাত সাইক্লোপিয়ান ওয়াল। এই দেয়ালটার কথা কিন্তু সবাই বলেন না, কিন্তু রাজগীর আসলে এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটা স্থাপত্যের নিদর্শন সাইক্লোপিয়ান ওয়ালটা কিন্তু দেখে যেতে ভুলবেন না। কেন আমি এই কথা বলছি সেটা এর উপরে আসুন, তাহলে বুঝতে পারবেন। বিম্বিসারেরও আগে, মানে মৌর্য সাম্রাজ্যেরও আগে তৈরি করা হয়েছিল এই সাইক্লোপিয়ান ওয়াল। আমরা তো জানি যে বিম্বিসার এই রাজগীরের প্রতিষ্ঠাতা এবং সেই সময় রাজগীর ছিল বিহারের রাজধানী। পরে যদিও সেটাকে পাটলিপুত্রে স্থানান্তরিত করা হয়, তবে মনে করা হয় যে এই যে সাইক্লোপিয়ান ওয়াল চারিদিক থেকে রাজগীর শহরটাকে প্রোটেক্ট করে রেখেছে। 45 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এবং বিম্বিসার এবং তার পরবর্তী সময়কার প্রত্যেকটি রাজা কিন্তু এই সাইক্লোপিয়ান ওয়ালের ব্যবহার করেছেন তাদের রাজ্যকে সুরক্ষিত রাখবার জন্য। এই যে ওয়ালটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে, এটা দেখলে হবে না। আসল যে দেওয়ালটা শুরু হচ্ছে ওইখান থেকে, আমি কাছে গিয়ে দেখাবো, ওইটা দেখলে বুঝতে পারবেন যে শুধুমাত্র কিন্তু পাথরগুলোকে, নানান আকৃতির পাথরগুলোকে একসাথে জুড়ে এই রকম একটা অভূতপূর্ব দেওয়াল তৈরি করা হয়েছে, যেটা কিনা সারা শহরকে চারিদিক থেকে এইভাবে ঘিরে রেখে দিয়েছে। এই দেওয়ালের উচ্চতা হলো 8 ফুট এবং এটা চওড়ায় হলো 10 ফুট। অসম্ভব সুন্দর এই সাইক্লোপিয়ান ওয়ালকে কিন্তু গ্রেট ওয়াল অফ চায়নার সাথেও তুলনা করা হয়। মানে ঠিক যেমন চীনের প্রাচীর চীনকে পারিপার্শ্বিক দেশ থেকে সুরক্ষা দেয়, ঠিক সেই রকম এই সাইক্লোপিয়ান ওয়াল কিন্তু রাজগীরকে বিভিন্ন সময়ে তার পারিপার্শ্বিক রাজ্য বা প্রতিবেশী শত্রু দেশের কাছ থেকে সুরক্ষিত করে রেখেছিল। এই যে এইখান থেকে দেখুন দেওয়ালটা শুরু হচ্ছে, একদম কিন্তু আমি সাইক্লোপিয়ান ওয়ালের কাছে, মানে সামনে চলে এসেছি। লক্ষ্য করুন এর মাঝখানে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধু পাথরগুলোকে এইভাবে জুড়ে দেওয়া হয়েছে। পাথরগুলোর মাঝখানে ছোট ছোট পাথর দেওয়া হয়েছে এবং নানান আকৃতির বিভিন্ন শেপের পাথর একসাথে করে এইভাবে দেওয়া রয়েছে। এমনটা নয় যে একদম ইকুয়াল শেপে সবটা কাটা। ভারী অদ্ভুত লাগে এটা ভাবতে যে এত পাথর কোন সময়ে, মানে আজ থেকে মৌর্য সাম্রাজ্যেরও আগের কথা বলছি আমরা, সেই সময়ে কারা এখানে এইভাবে এনেছিলেন এবং এই রকম একটা অদ্ভুত নিদর্শন তৈরি করেছিলেন, এটা এখনও ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে। ছোট ছোট পাথর যেমন যেটা যেখানে আছে সেই রকমভাবেই রয়েছে। এত ভূমিকম্প, এত প্রাকৃতিক বিপর্যয়, ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু হয়ে যাওয়া সত্ত্বেও এই দেওয়ালের কিন্তু কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। কি অদ্ভুত, তাই না? हाँ, ये बहुत कम लोगों को मालूम है। तो कुछ भी जगह 2-4 को टोटो वाले ऐसे। সাইক্লোপিয়ান ওয়াল দেখে ফেরার পথে আমরা দেখে নিচ্ছি এখন বিম্বিসারের জেল। মানে ফিরতি পথে ডান হাতে পড়বে বিহারের আরও একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা, বিম্বিসারের জেল বা বিম্বিসার্স জেল। অ্যাকচুয়ালি এই বিম্বিসার্স জেল কিন্তু ইতিহাস প্রসিদ্ধ এই কারণেই, এখানে রাজা বিম্বিসার যে কিনা ছিলেন এই রাজগীরের মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সেই রাজাকে বন্দি করে রাখা হয়েছিল এখানে জেল নির্মাণ করে। এবং সেই জেল বা বন্দি তিনি যে হয়েছিলেন সেটা হয়েছিলেন তার নিজের সন্তান, নিজের পুত্র অজাতশত্রুর কাছে।
তার কারণ অজাতশত্রুর সর্বদাই সিংহাসনের প্রতি অত্যন্ত লোভ ছিল। সে চেয়েছিল তার বাবাকে সিংহাসন থেকে সরিয়ে সে নিজের সিংহাসনে বসবে এবং রাজা হবে। কিন্তু যখন সে দেখল বিম্বিসারের প্রভাব প্রতিপত্তি, বিম্বিসারের প্রতি মানুষের ভালোবাসা, তা সহ্য করতে না পেরে বিম্বিসারকে তখন জেলে পড়বার সিদ্ধান্ত নিল। এবং বিম্বিসার এতটাই শান্তিপ্রিয় মানুষ ছিলেন, তিনি তার পুত্র সন্তানের এই স্পর্ধাকে মেনে নিয়েছিলেন, কিন্তু উনি অনুরোধ করেছিলেন যাতে ঠিক এই জায়গাতে তাকে জেলবন্দি করা হয়, যাতে এখান থেকে গৌতম বুদ্ধের উত্তরণের পথ দেখা যেতে পারে। ওই যে ওই দিকে রয়েছে ভালচার্স পিক, যার দিকে গৌতম বুদ্ধের উত্তরণ সেই সময় ছিল, এবং এই জায়গা থেকে ওই ভালচার্স পিককে যাতে দেখা যায় এবং সেখানে গৌতম বুদ্ধের যাত্রা বা উত্তরণকে তিনি প্রত্যক্ষ করতে পারেন নিজের চোখে, সেই কারণে বিম্বিসার নিজে এই জায়গাকে তার বন্দি করার জায়গা হিসাবে বেছে নেন এবং সেই জায়গায় বর্তমানে বিম্বিসার জেল হিসাবে এরকমভাবে ইতিহাস প্রসিদ্ধ একটি পর্যটন স্থল হয়ে রয়েছে। ঠিক এই জায়গাটাতেই জেলটা ছিল, যে জায়গাটি এখন আপনারা দেখছেন সবুজ এখন ঘাস বেরিয়ে গেছে। আন্ডারগ্রাউন্ডে আসল যে প্রিজনটা বা জেলটা সেটা ছিল, আর চারিদিক ছিল পাথর দিয়ে ঘেরা। এই বিশাল জায়গার মধ্যে এই জায়গাটিতেই রাজা বিম্বিসারকে বন্দি করে রাখা হতো। দুই রাত 3 দিনের রাজগীর ভ্রমণে থাকার জায়গা হিসাবে সবথেকে ভালো স্থান হলো রাজগীর বাস স্ট্যান্ডের আশেপাশের চত্বর। এখানেই রয়েছে রাজগীরের সবচেয়ে ভালো কিছু হোটেল, এবং আমরা আজকের এই ভিডিওতে একদম রাজগীর বাস স্ট্যান্ডের আশেপাশে থাকার বেশ কিছু জায়গার সন্ধান আপনাদেরকে দিয়ে দিলাম। এটি হলো রাজগীরের বাস স্ট্যান্ড মোড়, আর ঠিক এই মোড়ের চারপাশেই রয়েছে বেশ কয়েকটি ভালো ভালো হোটেল এবং রিসর্ট। স্ক্রিনে প্রতিটি হোটেল এবং তার কন্ট্যাক্ট নাম্বার আসছে, আপনারা আপনাদের পছন্দ অনুসারে ভিডিওটাকে একটু পজ করে করে নাম্বারগুলো কালেক্ট করে নেবেন। সেক্ষেত্রে প্রতিটি হোটেলের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী হোটেলে আপনারা অনায়াসে গিয়ে থাকতে পারেন এবং দারুণভাবে এই রকম 2 রাত 3 দিনের রাজগীর ভ্রমণ করে নিতে পারেন। যারা আমাদের রাজগীর ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঝটপট ভিডিওটি দেখে ফেলুন। তবে আমাদের হোটেল ডায়মন্ড বিহারে থাকা এবং খাওয়া দাওয়ার অভিজ্ঞতা দুই বেশ ভালো ছিল। আর রাজগীরে আসলে চেখে দেখতে ভুলবেন না এখানকার বিখ্যাত মিষ্টি রাজগীরের খাজা। ওপেন জায়গাতে খোলা দোকানেও বিক্রি হয়, আবার বাঁধা দোকানেও বিক্রি হয়। তবে আমরা রাজগীর বাস স্ট্যান্ডের পাশে এরকম একটি মিষ্টির দোকান থেকে চেখে দেখেছিলাম। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সম্পিতানু ব্লগস পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভ্রমণ কাহিনী নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী সপ্তাহে সম্পূর্ণ নতুন আরও একটি বেড়ানোর গল্প নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।